হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হাই কনস্ট্রাকশন নিয়ে আমি বৌহার হচ্ছে আপনাদের সঙ্গে। আমরা যখন নিজেদের সাধের বাড়ি তৈরি করি তখন আমাদের চারপাশে যে পরিবেশ রয়েছে বেশিরভাগ সময় আমরা সেটার কথা চিন্তাই করি না। আবার অনেক সময় হয়তো মনে হয় যে সত্যি আমাদের বাড়ি তৈরির ফলে পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু কিভাবে তার প্রতিকার করব সেটা আমাদের জানা নেই। আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো হাই কনস্ট্রাকশন অনুষ্ঠানে। নির্মাণ এবং পরিবেশ কতটা ওতপ্রোতভাবে জড়িত, যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করব। আমাদের সঙ্গে রয়েছেন নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য, স্বাগত জানাবো চন্দ্রচূড় বাবুকে। আমাদের সঙ্গে রয়েছেন রিজিওনাল ডিরেক্টর আইসিসিআর গৌতম দে। তাছাড়াও অবশ্যই গৌতম বাবু সম্পর্কে আরও বেশ কিছু তথ্য না দিলেই নয়। গৌতম বাবু বিদেশে ডিপ্লোম্যাট হিসেবে কাজ করেছেন বিভিন্ন দূতাবাসে, তাছাড়াও অনেক অনুষ্ঠান, সেমিনার, কনফারেন্সে তিনি বিভিন্ন বিষয় নিয়ে তার সুপ্রতিষ্ঠিত বক্তব্য পেশ করেন। আজকে অবশ্য তিনি কথা বলবেন পরিবেশ এবং নির্মাণ নিয়ে। একটুখানি চন্দ্রচূড় বাবুর কাছে প্রথমেই যাবো যে আমরা যেটা দিয়ে শুরু করলাম, যে নির্মাণ শিল্প কিভাবে পরিবেশ দূষণ করে, মানে কতটা দায়ী, আর যখন দায়ী হবে তখন তো তার প্রতিকারও আপনাদেরই বলতে হবে। দুটো যদি একটুখানি বলেন। আর দর্শক বন্ধুদের বলবো যে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের টেলিফোন লাইন এক্ষুনি খুলে দেওয়া হবে। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে আজকের যে বিষয় সেটা নিয়েই আপনাদের একমাত্র ফোন করতে হবে বা সেটা নিয়ে একমাত্র আপনাদের জানতে হবে। তাছাড়া যদি নির্মাণ সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থাকে সেই প্রশ্ন আপনারা করতে পারবেন, তবে চেষ্টা করবেন আজকের বিষয় নিয়ে প্রশ্ন করার, তার উত্তর দেওয়ার জন্য বিশেষজ্ঞরা রয়েছেন। হ্যাঁ বলুন। আমাদের দেশে বিশেষত বা পশ্চিমবঙ্গে যে নির্মাণ কার্য এখন চলে এর বেশিরভাগটার সঙ্গেই কিন্তু আমাদের দূষণটা ওতপ্রোতভাবে জড়িত। মানে স্টার্টিং ফ্রম দা আমাদের যে মেটেরিয়ালসগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন তৈরি করি তার যে মূল ইনগ্রেডিয়েন্ট সেইগুলো তৈরি যখন হয়, কিছু জিনিস আছে ডাইরেক্টলি আমরা পরিবেশ থেকে পাই, যেমন বালি, স্টোন চিপস, এইগুলো যখন উত্তোলন করা হয় খনি থেকে বা নদী থেকে তখনও একটা দূষণের ব্যাপার থাকেই। প্লাস যেটা সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে এগুলো ট্রান্সপোর্টেশন যখন ঘটে সেগুলোর জন্য একটা দূষণ তৈরি হয়। আবার যেখানে ডাম্প করে রাখা হয় সেখানে একটা দূষণ তৈরি হয়। এরপরে যখন কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিগুলো চালু হয় তখনও বিভিন্ন পর্যায়ে আমরা দূষণ দেখতে পাই। কাজেই কনস্ট্রাকশনের সঙ্গে খুবই বেশিভাবে দূষণ জড়িয়ে যায়। সেই জন্য এখন চেষ্টা করা হচ্ছে নতুন নতুন টেকনোলজি এনে যাতে আমরা কম দূষণজনিতভাবে কনস্ট্রাকশনগুলো করতে পারি। তো আমরা প্রতিরোধটা আমি পরে বলছি, আগে ইয়েটা আমি বলে নিচ্ছি কিসের জন্য আমাদের দায়ী ব্যাপারটা হচ্ছে। যেমন 25 থেকে 40% টোটাল যে কার্বন ডাইঅক্সাইডের যে এমিশনটা ঘটে এটা কিন্তু ডিউ টু কনস্ট্রাকশন কারণে, নির্মাণজনিত কারণে। আমাদের যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালগুলোর প্রোডাকশন হয় তার ট্রান্সপোর্টেশন হয়, এবং আমাদের যে ফসিল ফুয়েল মানে পেট্রোল, ডিজেল, এগুলো যে জ্বালানি হয় এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস তৈরি করছে। অ্যাডভান্স এনভায়রনমেন্টাল পলিউশন যেটা হয়, যেমন আমরা বিভিন্ন রকম বজ্র পদার্থ তৈরি করি কনস্ট্রাকশনের থেকে। এছাড়া আমাদের নয়েজ হয়, কনস্ট্রাকশন তো চুপচুপি মানে হয় না, একটু আওয়াজ ফাওয়াজ হয়, যাতে অনেক লোকেরই খুব অসুবিধা হয়। এবং এই জন্য নিয়ম হচ্ছে দিনের বেলায় যাতে কনস্ট্রাকশনটা হয়, সূর্য উদয় থেকে সূর্য অস্ত। তাছাড়া আমাদের প্রচুর ধুলো ওড়ে যেটা আমাদের সরাসরি অনেক রোগ তৈরি করে। তাছাড়া আমাদের সলিড ওয়েস্ট তৈরি হয়, টক্সিক বিভিন্ন জিনিস জেনারেট করে, বিভিন্ন কেমিক্যাল ইউজ হয় যার থেকে টক্সিক জিনিস করে। তাছাড়া এয়ার তো পলিউশন হচ্ছেই, জল পলিউশন হচ্ছে, অনেক সময় খুব বাজে গন্ধ বেরোয়, সেটার একটা বড় প্রবলেম আছে। ক্লাইমেট চেঞ্জ অবধি হয়ে যেতে পারে কনস্ট্রাকশন কারণেও, যেমন কনস্ট্রাকশনের সময়ও হয়। আবার দেখা যাচ্ছে আমরা নতুন একটা বসতি স্থাপন করছি, একটা হয়তো জঙ্গল অঞ্চল ছিল সেখানে আমরা নতুন একটা শহর তৈরি করলাম, যার ফলে টোটাল ব্যালেন্সটাই চেঞ্জ হয়ে গেল। এই কারণে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যাতে কনস্ট্রাকশনের জন্য আবার ইকোলজিটাও নষ্ট না হয়ে যায়। এছাড়া আমাদের যেটা সবচেয়ে বড় হচ্ছে যে এই কনস্ট্রাকশনজনিত কারণে আমাদের বিভিন্ন রকম রোগ হয়, সেইগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য যতটা পারা যায় এই পরিবেশ থেকে একটু দূরে থাকতে হবে। কনস্ট্রাকশনজনিত পরিবেশ যেটা হয় তার থেকে যতটা পারা যায় দূরে থাকতে পারলে সাধারণ মানুষ সুবিধাতে থাকবেন আর কি। আমাদের মোটামুটি 23% যে এয়ার পলিউশন হয় সেটা কনস্ট্রাকশনজনিত কারণে হয়। 50% ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে তার জন্যও দায়ী কনস্ট্রাকশন, এবং 40% যে ড্রিঙ্কিং ওয়াটার পলিউশন হচ্ছে সেটাও ডিউ টু কনস্ট্রাকশনের জন্য। আর 50% যে আমাদের ল্যান্ডফিল ওয়েস্ট যেটা হচ্ছে তার জন্য কনস্ট্রাকশন দায়ী। এবং 40% অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইড এনার্জি ইউজ করছে কনস্ট্রাকশন, মানে যত আমরা এনার্জি উৎপাদন করছি তার 40% কিন্তু আমরা কনস্ট্রাকশনজনিত কারণে আমরা পাচ্ছি। এছাড়া ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ যেগুলো হচ্ছে সেগুলো আমাদের বিভিন্নভাবে
সাইটগুলোর থেকে যে কেমিক্যাল বেরোচ্ছে সেগুলো আমাদেরকে দূষণের দিকে এগিয়ে দিচ্ছে ক্রমশ। হুম, প্রতিকার সেটা কি প্রতিকারটা আমি পরে পরে যদি বলবেন? বলি, হ্যাঁ, ভালো। আচ্ছা, আপাতত কিভাবে দূষণ হচ্ছে সেটাই আমরা জানলাম। এবার আরেকটুখানি বেশি জানবো, গৌতম বাবুর কাছে যাব, যে কত রকমের দূষণ মোটামুটি হয় দেশে, সেই বিষয় সম্পর্কে যদি একটু বলেন। সবাইকে নমস্কার জানাচ্ছি। আসলে প্রথমে জানতে হবে দূষণ কি। দূষণ মানে হচ্ছে এমন একটি বস্তু যেটা পরিবেশে গিয়ে মনুষ্য জাতি, পশু পক্ষী, গাছপালা, আমাদের সমস্ত প্রাণীকুলকে তার একটা ক্ষতিকারক একটা প্রভাব থাকে তার শরীরের মধ্যে। এখন সেটা নানাভাবে হতে পারে। প্রথম হচ্ছে এয়ার পলিউশন, যাকে বলে বায়ুমণ্ডল দূষণ। সেটা কিভাবে হয়? আপনারা জানেন যে আমরা বায়ুমণ্ডলে আমরা নানা রকম জিনিস, আমরা যখন যে সাসপেন্ডেড পার্টিকেল থাকে সেগুলো যখন আমার নাকের মধ্যে বা মুখের মধ্যে বা কানের মধ্যে দিয়ে যে কোনো আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে শরীরের মধ্যে শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়, সেটা পরবর্তীকালে একটা অসুখের রূপ নেয়। তো এয়ার পলিউশন হচ্ছে এমন একটি জিনিস যেটা মানুষকে, আমরা সবসময় তো আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বের করছি। সেই অক্সিজেন লেভেল যদি খুব কমে যায় তাহলে কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ হতে পারে। যেমন আমরা বলি সিগারেট, আমরা যখন পাবলিক প্লেসে সিগারেট আপনারা কম খাবেন, বাসে টামে যেখানে অনেকগুলো মানুষ একসঙ্গে বসে আছেন, তো এয়ার পলিউশনটা কিন্তু কমন একখানা আমাদের পরিবেশ দূষণের জন্য। একটু গৌতম বাবু একটু বিরত করব, আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছেন আজকে অনুষ্ঠানের ফার্স্ট কলার। নমস্কার, বলুন। নমস্কার, আমি একটু জোরে মুর্শিদাবাদ থেকে। একটু আরেকবার বলবেন। নমস্কার, আমি বাপ্পা চৌধুরী বলছি মুর্শিদাবাদ থেকে। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, কোন ধরনের নির্মাণে না, একেবারেই কথা বোঝা যাচ্ছে না। কোন ধরনের নির্মাণের জন্য বায়ু দূষণ হয়? আচ্ছা, বোঝা গিয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, বলুন। এবার হচ্ছে জল দূষণ, মানে ওয়াটার পলিউশন। এখন ওয়াটার জানেন তো, আমাদের প্রাণশক্তির মূল হচ্ছে জল। যদি জল যদি সুস্থ বা পরিষ্কার জল যদি আমরা যদি পান না করি, সে প্রাণী হোক বা আমাদের পশু পক্ষীরা হোক, জল হচ্ছে আমাদের শরীরে, জানেন তো আমাদের শরীরের পৃথিবীর 3 ভাগের মধ্যে 2 ভাগ জল। সে জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, আর এমন কোনো প্রাণী নেই যে জল পান করে না। জল যদি পরিষ্কার না হয়, সে জল থেকে কিন্তু নানা রকম দূষণ হতে পারে। এখন জল কী করে দূষণ হয়? আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, সে শিল্পতে জলের প্রচুর পরিমাণ আমাদের প্রয়োগ হয়, এবং সেই বিশেষ করে দেখবেন জুট ইন্ডাস্ট্রি যে আছে বা আমাদের চর্মশিল্প আছে, এখানে প্রচুর পরিমাণে জল। আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের যে জুট ইন্ডাস্ট্রিগুলো, এগুলো ডেভেলপ করার কারণ হচ্ছে যে আমাদের গঙ্গার পাশে বা হুগলি নদীর পাশে যে এত বড় জুট ইন্ডাস্ট্রি, জলের প্রয়োজন ছিল খুব। সে পাটগুলোকে জলের মধ্যে ভিজিয়ে করা হতো। তার ফলে কিন্তু আমাদের জলের যে দূষণ এত মাত্রায় বেড়ে যায়, যেখানে আমাদের সে জল পান হয়তো অনেকে আমরা করি, যারা গরিব মানুষ, পরিষ্কার করি না। এবং এছাড়া আমাদের জলের মধ্যে যে প্রাণীকুল আছে, যারা মাছ থেকে শুরু করে যারাই আছে, তারা অবশ্যই অ্যাফেক্টেড হবে। সে মাছ যে দূষণ, সেই মাছ আমরা ইনডাইরেক্টলি খাচ্ছি, তা সেই দূষণ আমাদের শরীরে প্রবেশ করছে। এই জল দূষণ কিন্তু একটা মারাত্মক আমাদের দেশে একটা বড় প্রবলেম। আপনি জানবেন যে কানপুরে একসময় হ্যাপাজার্ড গ্রোথ অফ ইন্ডাস্ট্রি হয়েছিল, যেখানে চর্মশিল্পে প্রচুর আপনার জল ইউজ হয়। সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা প্রপার আমাদের ইন্ডাস্ট্রি যে প্রোটোকল বা যেগুলো মেনটেন না করে, এবং ফরিদাবাদে একই রকম অবস্থা হয়েছিল। আমাদের কলকাতা শহরের প্রচুর ইন্ডাস্ট্রি যারা একদম এই জিনিসগুলো মানে না। এছাড়া আছে নয়েজ পলিউশন। আপনি দেখবেন যে খুব জোরে হর্ন, বিদেশে আমি যখন ছিলাম, ওদেশে কোনো হর্নের সিস্টেম নেই। এই জোরে ট্যা করে জোরে যে আপনার হর্ন বাজাচ্ছে, বিদেশে হর্ন বাজানোর নিয়মই নেই। এবং আমাদের দেশে কিছু জায়গায় সাইলেন্স জোন আছে, যেমন হসপিটাল হোক বা স্কুলে হোক। এই নয়েজ পলিউশন কিন্তু যারা হার্টের পেশেন্ট, তাদের জন্য অত্যন্ত খারাপ। একটু বিরত করব। নমস্কার, বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, খড়গপুর থেকে বিপ্লব রায় বলছি। বলুন। আমার দুটো প্রশ্ন ছিল।
প্রথম প্রশ্ন হচ্ছে নির্মাণ কাজের দূষণ থেকে কিভাবে পরিবেশ রক্ষা করা যেতে পারে? হুম নির্মাণ কাজের সময় কনস্ট্রাকশন চলাকালীন পরিবেশ দূষণ থেকে কিভাবে রক্ষা করা যায়? হুম আর আর- দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শব্দ দূষণের ফলে কি কি রোগ হতে পারে বা কি কি অসুবিধা হতে পারে? হুম আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। হুম বলুন। আমি একটা উত্তর দিয়ে দিয়েছি খুব সহজে। আমি বলছি নয়েজ পলিউশন মানে শব্দ দূষণে কি হতে পারে। হুম সবচেয়ে বড় রোগ হতে পারে সে হয়তো ডেফ হতে পারে, মানে কানটা নষ্ট হতে পারে, সবচেয়ে বড় ইয়ে। এছাড়া তার হার্টের রোগ হতে পারে। আমাদের যে হার্টবিটটা যদি নয়েজ পলিউশন যদি খুব বেড়ে যায় তাহলে কিন্তু হার্টের রোগ হওয়ার খুব চান্স আছে। আপনি দেখবেন রাত্রিবেলায় যারা হার্ট পেশেন্ট অনেক সময় দেখবেন সব এই যে ঘড়িটি টিক 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 করে, যাদের হাইপার টেনশন রোগী তারা কিন্তু এটা পছন্দ করে না। তাদের মনে হয় এটাকে একটা নুইসেন্স বা একটা ইনকনভিনিয়েন্ট একটা পজিশন। সুতরাং শব্দ যে মানুষকে কীভাবে ডিস্টার্ব করতে পারে সেটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন যদি আপনি একটা কোনো প্রোগ্রাম দেখতে যান যেখানে সাউন্ড সিস্টেমটা আপনি সামনে বসে আছেন এবং হাই ভলিউমের সাউন্ড চলছে, তখন মনে হবে আপনার মাথা ঘুরছে বা হার্টে ব্যথা করছে। সে তার ফ্রিকোয়েন্সি এত স্ট্রং থাকে সে সোজাসুজি হার্টকে মানে আঘাত করে। সো নয়েজ পলিউশন কিন্তু অ্যানাদার ডেঞ্জারাস ফর্ম অফ পলিউশন, যেটা আমাদের মধ্যে পৃথিবী দেখবেন যারা ডেভেলপ কান্ট্রি, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি বা জাপানেও বা অন্যান্য দেশে, এখানে কথা বলতে আস্তে বলতে হয়, কোনো হংকিং নেই, গাড়িতে হংকিং নেই, কথা কম বলেন, জোরে কথা বলা একদমই বারণ। এবং তারা এই ব্যাপারটা খুব ছোটোবেলা থেকে কেয়ার নেয় এবং এগুলো হচ্ছে বাড়ি থেকে শিক্ষা না পেলে এই আমাদের দেশের একটা জোরে কথা বলা একটা যে অভ্যেস আছে, চিৎকার করা, বলতে বাসে ট্রামে সবসময় লোকে। সুতরাং নয়েজ পলিউশন কিন্তু যা বললাম এটা কিন্তু খুব সহজে আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি। এছাড়া আমাদের দেশে নানা রকম পলিউশন, যেমন লাইট পলিউশন হয়। লাইট পলিউশন মানে যদি অত্যাধিক যে লাইট থাকে আমাদের পরিবেশকে দূষিত করে। সেই জন্য বলে আপনি সবসময় লাইট যেটুকু দরকার তুমি শুধু এনার্জি কনজার্ভ করার জন্য নয়, লাইট কিন্তু আমাদের দেশে নর্মাল লাইট হলে কিন্তু বেশি লাইট চলে ঘরের টেম্পারেচার বেড়ে যায় এবং যেটা অপটিমাম টেম্পারেচার তার থেকে বেশি টেম্পারেচার হওয়ার ফলে শরীর আপনার অস্বস্তিকর হয়ে যায়। যেমন এই স্টুডিওতে যদি আপনি অনেকক্ষণ ধরে ঘন্টার মধ্যে আপনার অস্বস্তি লাগবে, এখানে লাইটটা খুব বেশি। লাইট পলিউশনটা কিন্তু একটা বড় পলিউশন। এছাড়া আপনার প্লাস্টিক রিফিউজ যেগুলো আছে, প্লাস্টিক পলিউশন, যেটা আজকে খুব প্রচণ্ড পরিমাণে যে প্রবলেম শুরু হয়েছে, যে প্লাস্টিকে রিপ্লেস করো বা রিসাইক্লিং অফ প্লাস্টিক, সেটা খুব দরকার আমার মনে হয়। কেননা প্লাস্টিকের যে বর্জ্য এটা কিন্তু বায়োডিগ্রেডেবল না হলে, এটাকে রিসাইকেল না করলে কিন্তু এটা সারা পৃথিবীর জুড়ে একটা বড় একটা চ্যালেঞ্জ। এবং আপনি খুশি হবেন যে বহু দেশে কিন্তু এই প্লাস্টিককে ব্যান করা হয়েছে এবং আমাদের দেশে আমি শুনেছি এটুকু, মহারাষ্ট্রে কমপ্লিটলি প্লাস্টিক ব্যান করা হয়েছে, কিছু ক্ষেত্রে রিসাইক্লিং প্লাস্টিক ছাড়া মধ্যপ্রদেশে করা হয়েছে। আমি শুনেছি যে আমাদের এই বাঙ্গুরেলাতে ওখানে থেকে প্লাস্টিক বর্জন করা হয়েছে, যেখানে কাপড়ের ব্যাগ দেওয়া হয় বা জুটের ব্যাগ দেওয়া হয়। তো এই পলিউশনের তো অনেকগুলো ভেদ আছে এবং এই পলিউশনের জন্য আপনাদের যে নানা রকম রোগ বিধি শুরু হয়। আপনি জানেন যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের সহযোগিতায় গঙ্গা অ্যাকশন প্ল্যান একটা নেওয়া হয়েছিল। গঙ্গাকে পরিষ্কার করতে হবে, তার মধ্যে যে আবর্জনা, নোংরা, বর্জ্যপদার্থ সব আছে সেগুলো ক্লিন না করলে কিন্তু আমাদের এই পরিবেশকে কিন্তু আমরা বাঁচাতে পারবো না। এবং এটা কিন্তু একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি শুধু নয়, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একটা বড় চ্যালেঞ্জ, যে পরিবেশকে আমরা কি করে সুস্থ রাখবো এবং পরিবেশ বাঁচলে কিন্তু আমরা বাঁচতে পারবো। আর আমাদের সেই সহমর্মিত থাকবে পশু পক্ষীর ওপরে, গাছপালাকে আমাদের মানে বাঁচিয়ে রাখতে হবে। কনস্ট্রাকশন বা ইন্ডাস্ট্রি মানে যে গাছপালা কেটে আমরা ইন্ডাস্ট্রি করব, সেদিন এখন বড় বড় কনসেপ্ট, যেখানে ছোটো ছোটো ইন্ডাস্ট্রির একটা কনসেপ্ট চলে আসছে, যেখানে দরকার সেখানে তো করতেই হবে। এবং পপুলেশন কন্ট্রোল একটা করতে হবে, যেটা আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার দেশে যেভাবে পপুলেশন বাড়ছে এবং মাটির ওপর চাপ পড়ছে এবং বাড়ি ঘরদর বানানোর জন্য যে পরিমাণ বা রাস্তাঘাটের জন্য যে পরিমাণ আমাদের গাছ কেটে বা তৈরি করা হচ্ছে, এইগুলো যদি আমরা একটু নজর না দিই কিন্তু আমরা একটা বিপজ্জনক জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। একদমই। যাবো একটুখানি এবার চন্দ্রচূড় বাবুর কাছে যাব, আমাদের পরবর্তী প্রশ্নে যাব যে পরিবেশ দূষণের কারণে আমাদের কি কি শারীরিক সমস্যা হয়। একটা আভাস দিয়েছেন গৌতম বাবু।
আপনার কাছ থেকে জানতে চাইবো। হ্যাঁ, পরিবেশ দূষণজনিত কারণে আমাদের মানে যত রকম অসুখ হয় তার একটা বিরাট অংশই পরিবেশের দূষণের কারণেই আমাদের হয়। এবার আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে 2015 সালে আমাদের যে লোক সংখ্যা ছিল সেটা হচ্ছে 7379797139, আর 2020 সালে সেটা হয়েছে 7794798739। মানে খুব বেশি সংখ্যক লোক কিন্তু বাড়ছে। অতএব এই এত লোকের যে বজ্র পদার্থ থেকে শুরু করে বিভিন্ন যে অ্যাক্টিভিটি আছে সেটার জন্য আমরা নিজেরাও পরিবেশ দূষণ করার জন্য অনেকটা দায়ী। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার পরিবেশ দূষণের জন্য যেসব রোগগুলো হচ্ছে তার মধ্যে আমাদের যদি আমরা ধরি এয়ার ফার্স্টে, আমাদের এয়ারটা আবার আউটডোর ইনডোর দুটো জায়গায়ই থাকে। আউটডোর এয়ার যেটা হচ্ছে সেটার জন্য আমাদের যেটা হয় ইসকেমিক হার্ট ডিজিজ হয়, স্ট্রোক হতে পারে, তাছাড়া আমাদের লাংস ক্যান্সার হতে পারে, অ্যাকিউট লোয়ার রেসপিরেটরি ইনফেকশন হতে পারে। তারপরে যদি ইনডোরে হয়, যেটা আমাদের আউটডোরে যা যা প্রবলেমগুলো হচ্ছে সেগুলো ইনডোরেও হতে পারে। এরপরে যদি আমরা ওয়াটার জল দূষণটাকে ভাবি, তার জন্য আমাদের অ্যামিবায়োসিস হতে পারে, তার জন্য আমাদের কলিফর্ম ব্যাকটেরিয়া হতে পারে, হেপাটাইটিস হতে পারে, জিয়ার্ডিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে, এত রকম রোগ হতে পারে। তারপরে যদি আমরা দেখি যে স্যানিটেশন এবং হাইজিনিক যেগুলো প্রবলেম হয়, তার জন্য আমাদের রিংওয়ার্ম হতে পারে, ট্যাকোমা হতে পারে, সয়েল ট্রান্সমিটেড হতে পারে, এই সব প্রবলেমগুলো হয়। এছাড়া ভেক্টর বর্ন ডিজিজ আছে অনেকগুলো, যেগুলো আমাদের ডেঙ্গু ফিভার, যেগুলো আমাদের ম্যালেরিয়া, রিফট ভ্যালি ফিভার এবং ইয়েলো ফিভার, এটা হতে পারে। তাছাড়া আর্সেনিকের জন্য আমাদের অনেক সময় দূষণ হয়। যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো অনেকগুলোই আর্সেনিকের থেকে দূষণগুলো হয়েছে। তো এই আর্সেনিকের থেকে যেটা হয় তার জন্য ক্যান্সারও হতে পারে, তার জন্য আমাদের কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। এছাড়া আমাদের মার্কারি থেকে হতে পারে অনেক সময় প্রবলেম, রেসপিরেটরি ফেলিওর হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, আর্থারাইটিস হতে পারে। আর টক্সিন থেকে বা লেড থেকে যেটা হয় সেটাও কিন্তু আমাদের কিডনিকে ড্যামেজ করতে পারে, হার্ট নষ্ট করতে পারে, আমাদের ক্যান্সার হতে পারে, এতগুলো ডিজিজ হতে পারে। এই পলিউশন থেকে আমাদেরকে যতটা পারা যায় দূরে থাকার চেষ্টা করতে হবে। একদমই। গৌতম বাবুর কাছে যাবো যে কিভাবে আমরা একটা সুস্থ সমাজ পাবো এই সমস্ত কিছু থেকে নিজেদের দূরে রেখে। আসলে পরিবেশ সম্বন্ধে আমাদের যে জ্ঞান সে খুব সীমিত, এবং আমার মনে হয় যে ছোটবেলা থেকে শুধু বাড়িতে নয়, স্কুলেও কিন্তু পরিবেশ সম্বন্ধে, পরিবেশকে ভালো রাখা, সুস্থ রাখা, সেটা আমাদের কিন্তু দায়িত্ব। আমরা খুব বেসিক জিনিস করি না যেগুলো, যেমন ধরুন আপনি সিগারেট খেয়ে যেখানে খুশি সিগারেট খাচ্ছেন রাস্তায় ফেলে দিলেন, পান চিউ করছেন, তাবাকু খাচ্ছেন। এখন প্রজন্মের ছেলেরা দেখলাম অনেক ভালো হয়েছে, এবার তারা যে পুজোর সময় বাজি বন্ধ করে দেওয়া, এবং যেখানে যত তারা প্লাস্টিকের বোতল বা ক্যানগুলো ছুঁড়ে ফেলেন না, একটা পার্টিকুলার জায়গায় ওরা ফেলেন। তো এই অ্যাওয়ারনেস বা এডুকেশন অফ দ্য টু আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড টু কিপ দ্য এনভায়রনমেন্ট ফ্রেশ অ্যান্ড ক্লিন, এটা কিন্তু একটা বড় শিক্ষা। সেই শিক্ষাটা কিন্তু আমাদের দেশে খুব জরুরি। আরেকটা বড় কথা হচ্ছে, এই বাবা মা শিক্ষিত না হন তাহলে ছেলেকে কী করে শেখাবেন? এই বিষয়ে মুখের বলে নয়, সেটা কাজের মাধ্যমে দেখাতে হবে যে আমি এই কাজটা করছি, তুমি কেন করছি তুমি বোঝো আর কি। হ্যাঁ, অনাবশ্যক লাইট জ্বালানোর দরকার নেই। যত রকম বাজে হ্যাবিট আছে, যেমন করে স্মোকিং, চুইং অফ দ্য পান, এইগুলোকে করতে হবে। কারণ আমাদের তো এই পৃথিবী একমাত্র লিভিং প্লেস। এই পৃথিবী যে নষ্ট করে তাহলে সমস্ত প্রাণীকুল নষ্ট হয়ে যাবে, এবং একে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আর একটা হচ্ছে যে পপুলেশন কন্ট্রোলটা বললাম, এটা খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষের যে দেশের মাসের তুলনায় কিন্তু পপুলেশন এখনো পর্যন্ত বেশি। চায়না কিন্তু এদিক দিয়ে অলরেডি স্টেপ নিয়েছে, এবং তারা যে 2 চিলড্রেন পলিসি নিয়েছে, তার বেশি নিলে তারা কোনোভাবেই তাকে মানে
কোনো রকম এক্সট্রা ফেসিলিটি দেবে না, এটা স্ট্রিক্টলি তারা ইমপ্লিমেন্ট করে। ডেভেলপ কান্ট্রির আরেকটা প্রবলেম হয়েছে, তারা বেশি পপুলেশন কমাতে গিয়ে তারা এখন নেগেটিভ পপুলেশন চলে গেছে, সেটা ভালো নয়। তাহলে ইয়াঙ্গার জেনারেশন কী করে কাজ করবে? সবাই যদি বৃদ্ধ হয়ে যায়, কেন ওদের দেশে তো মানুষের লনজিভিটি খুব বেশি, তাহলে মানে বৃদ্ধের সংখ্যা খুব বেশি, বিশেষ করে জাপান বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে একটা বড় প্রবলেম, কানাডাতে সেম প্রবলেম। সুতরাং আমাদের দেশে একটা হারমোনিয়াস একটা ব্যালেন্স তৈরি করতে হবে, যে পরিবেশকে আমাদের বাঁচাতে হবে, আমাদের গাছ বৃক্ষরোপণ করতে হবে, আমাদের যেটুকু দরকার প্রকৃতি থেকে নেওয়া সেটুকু নিতে হবে, এবং পরিবেশকে ভালোবাসতে হবে। 20 সালে মোটামুটি লোক সংখ্যা প্রায় 780 কোটি ছিল সারা পৃথিবীর। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আমাদের লিভিং স্টাইলও সিম্পল করতে হবে। এই যে এত রকম গাড়ি, একটা বাড়িতে 3-4টে করে গাড়ি আছে, কোনো মানে হয় না। বিদেশে কিন্তু এই জিনিসগুলো ওরা খুব ডিসিপ্লিনের মধ্যে করে। এবং ধরুন আপনি এই যে দিল্লিতে শুরু করেছে, একদিন অড নাম্বার গাড়ি বেরোবে, ইভেন নাম্বার গাড়ি করবে প্রেশারটা কমের জন্য। যদি আপনি গাড়িতে একজন গাড়িতে 4 জন করে অফিসে গেল, তাহলে পুল কার হিসাবে, যে দিল্লি থেকে পপুলার, এটা আমরা এখানে তৈরি করতে পারি। আপনি রাস্তার মধ্যে যাচ্ছেন, যদি মনে হয় কোনো একটা বৃদ্ধ লোক দাঁড়িয়েছেন বাসের জন্য, এটা আমার ক্ষেত্রে হয়েছিল, জিজ্ঞেস করে আপনি কোথায় যাবেন, অনেকে ভয়ে বলেন না যে কিছু আমার দেশে সেইভাবে তো এখনও সেই পরিবেশ গড়ে ওঠেনি, রিস্ক, তাকে আপনি ছেড়ে দিলেন, তার হয়তো সেই যাওয়াটা তার মানে তার এটা কমে গেল। তো একটু আমরা যদি একটু সেন্সিবল হই যে কি করে এটাকে আমরা করতে পারি, আমরা রাস্তা আমরা নিজেরা খুঁজে নিতে পারি। আর সবচেয়ে বড় কথা যে পরিবেশকে ভালোবাসতে হবে, পশু পাখিকে ভালোবাসতে হবে, এবং যা আমাদের লিভিং এবং নন লিভিং ক্রিয়েচার আছে তাকে ভালোবাসতে হবে। এই যে আমরা পোচিং বন্ধ করতে হবে, পশু পাখিকে মারার জন্য, যে মজার আনন্দের জন্য বা তার মাংস খাওয়ার জন্য যে আমরা পোচিং, আপনারা জানেন যে ওই গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বলে একটা পাখি ছিল, সেটা আমরা গুজরাটে প্রায় শেষ করে দিয়েছি। সেগুলো বড় বড় লোক, রাজারা মহারাজার সেগুলোকে শুটিং করে তার মাংস খেতে মজা পেতেন। তো সেইগুলো সব আমরা করেছি। আমরা বহু জিনিস, ডোডো পাখি হারিয়ে ফেলেছি মরিশাস থেকে। সুতরাং আমরা যদি একটু যদি এই যে বলতে পারি, যেমন বাঘের সংখ্যা বলতে, বাঘ প্রায় এক্সটিংক্ট হওয়ার মুখে, কিন্তু আমরা খুব টাইগার প্রজেক্টের মধ্যে বাঘের সংখ্যা আমরা বাড়িয়ে দিয়েছি। আমাদের একটু যত্নবান হতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, মনে রাখতে হবে এটার আমি আর প্রকৃতি, মানুষ আর প্রকৃতি কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট, দে কমপ্লিমেন্ট অ্যান্ড সাপ্লিমেন্ট ইচ আদার। তাদের ছেড়ে আমরা কিন্তু বাঁচতে পারবো না। আজকে আমাদের বিষয় পরিবেশ এবং নির্মাণ কাজ করার সময় কিভাবে আমরা পরিবেশকে দূষিত করছি এবং তার প্রতিকার কি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা ফোন করতে পারেন আপনাদের যা জানার রয়েছে নির্মাণ সম্পর্কে, সেই বিষয়ে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন, টেলিফোন করতে পারেন, বিশেষজ্ঞরা রয়েছেন উত্তর দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, এবার আমি চন্দ্রচূড় বাবুর কাছে যাব। গৌতমবাবু বলছিলেন যে কিভাবে আমরা ভালোভাবে আমাদের পরিবেশটাকে রাখতে পারি এবং পরিবেশকে ভালো রাখলে আমরাও কিভাবে ভালো থাকতে পারি। উন্নত পরিবেশ প্রযুক্তি কিভাবে পরিবেশ রক্ষায় আমাদের সাহায্য করছে? আমাদের সবার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের পরিবেশটা যাতে আর খারাপ না হয়, এবং যতটা খারাপ হয়েছে তার থেকে আমরা কি করে ভালো অবস্থায় নিয়ে যেতে পারি। কাজেই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একটা হচ্ছে যাতে আর কিছুতেই এর থেকে খারাপ অবস্থায় না পৌঁছায়। কাজেই আমাদের চেষ্টা করতে হবে যে যে এনার্জিগুলো আমরা রিনিউয়েবল করতে পারি সেই জিনিসগুলোকে আমরা যদি ব্যবহার করি, যেমন আমাদের সোলার এনার্জি, এর যত বেশি ব্যবহার হবে, আমাদের ইলেকট্রিসিটি তৈরি ততটাই কম করতে হবে, বা সোলার এনার্জি দিয়ে যদি আমরা অন্য কিছুও করতে পারি, তাহলে আমাদের এই যে জেনারেট করা হয়, বা ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলে কিন্তু আমাদের কয়লা বা তাপবিদ্যুৎ যেটা হয় সেইটা থেকে কিন্তু আমাদের প্রচুর গ্রিনহাউস গ্যাস বেরোচ্ছে এবং আমাদের অনেক প্রবলেম তৈরি হচ্ছে। কাজে আমাদের সোলার এনার্জিকে ব্যবহার অনেক বেশি করতে হবে। তাছাড়া আমাদের বায়োমাসের ব্যবহার করতে হবে। আমরা যদি আমাদের যে হাওয়াটা হয়, উইন্ড যেটাকে বলা হয়, সেই উইন্ডের যে পাওয়ারটা আছে সেই দিয়ে যদি আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, তাহলে আমাদের কিন্তু সেই একই ব্যাপার, কয়লার থেকে এই বিদ্যুৎটা আমাদের লাগবে না। উইন্ডটা আমাদের যথেষ্ট বিদ্যুৎ দিতে পারবে। তাছাড়া আমাদের জিওথার্মাল যে হিটটা আমাদের পৃথিবীতে আছে, সেইটাকে যদি আমরা ইউজ করতে পারি, সেটা আমাদেরকে অনেক বেশি সুবিধা দিতে পারে। তাছাড়া আমরা যদি জল থেকে যে বিদ্যুৎটা, হাইড্রো ইলেকট্রিসিটি যেটা তৈরি হয়, সেটার ব্যবহার যদি ক্রমশ বাড়াতে পারি এবং এই টাইপের বিদ্যুৎ উৎপাদন যদি আমরা বাড়াতে পারি, সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু
পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। তাছাড়া দাদা যেটা বলছিলেন কিছুটা প্লাস্টিকের ব্যবহার থেকে শুরু করে অনেক কিছু জিনিস যেগুলো আমরা ব্যবহার বর্জন করলে কিন্তু পরিবেশ ভালো থাকতে পারে, এবং রিসাইকেল যে জিনিসগুলো করা যায় সেইগুলোকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু পরিবেশ ভালো থাকার সম্ভাবনাটা অনেক বেশি বাড়বে। হুম যেমন আমরা যে গাড়িগুলো চালাচ্ছি সেগুলো বেশিরভাগই আমরা পেট্রোল বা ডিজেল দিয়ে গাড়িগুলো চালাচ্ছি। সেই গাড়িগুলোকে যদি আমরা ইলেকট্রিকের মাধ্যমে গাড়িতে রূপান্তরিত করতে পারি বা ব্যাটারি চালিত গাড়ি যদি করতে পারি, যেমন কিছু কিছু আমরা রাস্তাতে কিন্তু এখন ইলেকট্রিক বাস দেখতে পাচ্ছি, বা কিছু কিছু গাড়ি টেসলা বা অন্য কিছু কোম্পানি আছে যারা ব্যাটারি চালিত গাড়ি বার করেছে। তার ব্যবহার যত বেশি হবে তত কিন্তু দূষণটা অনেকটাই পরিমাণে কমতে পারে। তারপরে আমরা এই যে ওয়াইল্ড লাইফ যেগুলো আছে সেগুলো দাদা যেটা বলছিলেন যে পোচিংকে বন্ধ করতে হবে, এবার সেটা করতে গেলে আমাদের ওয়াইল্ড লাইফটা যেগুলো আছে সেগুলো যদি জিপিএস এর মাধ্যমে আমরা এদের সঙ্গে একটা ট্র্যাকিং করতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তারা এখন কোথায় আছে, তাদের মাইগ্রেশনটা কিভাবে হচ্ছে, এবং আমরা যদি তাদের সম্বন্ধে অনেক বেশি নলেজ রাখতে পারি স্বাভাবিকভাবেই তাদের বাঁচানোটাও আমাদের পক্ষে অনেক সুবিধা হতে পারে। এবং তাদের বিহেভিয়ার কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাদের হ্যাবিটেট চেঞ্জ হচ্ছে কিনা এগুলোর উপর আমাদেরকে নজর রাখতে হবে। তাদের রোগ নতুন নতুন কিছু হচ্ছে কিনা, যেমন রিসেন্টলি আমাদের মহামারীতে তো আমরা ভুগলাম, এখন আবার বার্ড ফ্লু দেখা দিয়েছে, প্রচুর পাখি নাকি মারা যাচ্ছে। কাজে এই কেন হচ্ছে, কি ব্যাপার হচ্ছে, এটা যদি তাদের দিকে আমরা নজর রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক সহজে এদেরকে ট্রিট করতে পারবো, এবং যাতে এরা না মারা যায় সেটার দিকে নজর রাখবো। তাছাড়া আমাদের পেপারের ইউজকে কমাতে হবে, যেটা অলরেডি আমরা অনেকটাই কমানোর চেষ্টা করছি সব জায়গা থেকে, সরকারি তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে, প্রাইভেট বিভিন্ন অর্গানাইজেশনও, মানে আমাদের এখন কম্পিউটারাইজ ডিজিটাল ব্যবস্থা বেশি যেখানে হচ্ছে সেখানে কিন্তু আমরা পেপারের ইউজটা অনেকটাই কমাতে পেরেছি। এবার পেপার তৈরি করতেও কিন্তু আমাদের গাছ থেকেই অনেকটা হয়, যেখানে গাছকে কাটতে হয়, অতএব পরিবেশ কিন্তু দূষিত হয়। তারপরে আমাদের এই ওয়েস্টও হয়, পেপার নিজে একটা ওয়েস্ট হিসেবেও হয়, সেটাও আমাদের পরিবেশকে দূষণ করে। তাছাড়া আমাদের যদি ঠিকভাবে আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু পরিবেশ কম দূষণ করে আমরা চাষ করতে পারি। আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছেন, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অমর সাথী বলছি। বলুন। হাই নিউজের কাছে আমার প্রথম থেকে একটা রিকোয়েস্ট রয়ে গেছে আজও, আসলে যদি এই টপিকটা আগে থেকে জানিয়ে দেওয়া হয় আমাদের প্রস্তুতিটা নিতেও সুবিধা হয়, জানতে আরো সুবিধা। আর প্রস্তুতি নেওয়ার জন্য তো 1 ঘন্টা সময় পাচ্ছ তোমরা। হ্যাঁ, সেটা প্রোগ্রাম দেখতে দেখতে একটা দুম করে হঠাৎ করে, মানে আগে থেকে জানানো থাকলে আমরা সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে একটু ঘেঁটে রাখতে পারতাম, কনফিউশন গুলো আগে থেকে ঠিকঠাক। কেন তোমাদের যেটা মনে হবে সেই প্রশ্নটাই তো করবে পরিবেশ নিয়ে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, এটা তো উপকার পাচ্ছি আমরা। এছাড়া আরো যদি কিছু জানার থেকে থাকে। হ্যাঁ বলো বলো, গৌতম স্যারের কাছে কি? আর গৌতম স্যারের উদ্দেশ্যে উনি তো যতটা জানি সাংস্কৃতিক জগতের মানুষ, উনি এসেছিলেন আগেও, এবার দেখে সত্যি ভালো লাগছে। তো ওনার কাছে জানতে চাইবো যে উনি কি বলবেন আমাদের প্রোগ্রামটার আরো পপুলারিটি বাড়ানোর জন্য কি করা প্রয়োজন বলে মনে করেন। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা, তারপর যেটা আমাদের রিমোট মনিটরিং করতে হবে আমাদের এনভায়রনমেন্টকে, যাতে যেটা আমি বলছিলাম চোরা শিকারীরা বা আদার্স যারা আছে, যেমন ড্রোনের ব্যবহার যদি আমরা করতে পারি, ড্রোন দিয়ে মনিটর করতে পারি, স্যাটেলাইট দিয়ে মনিটর করতে পারি, বিভিন্ন সেন্সার আমরা ইউজ করতে পারি, যার মাধ্যমে কিন্তু আমরা অনেক খবর পাবো যেটা আমরা সহজে পেতাম না। কাজে সেটার মাধ্যমে যদি আমরা সেন্সার ইউজ করি, যাতে আমাদের পলিউশন লেভেলগুলোকে আমরা যদি সবসময় মাপতে পারি, মানে আমি ঘরে বসে একটা সেন্সার লাগিয়ে ওই জায়গার জলের কি এখন অবস্থা সেটা যদি বুঝতে পারি, তাহলে আমরা সবসময় মনিটরিং করতে পারবো যে ওই জায়গার জলটা কিন্তু এখন খারাপ হয়ে যাচ্ছে, বা ওই জায়গাতে এয়ার পলিউটেড হচ্ছে, বা ওই জায়গার নয়েজ পলিউশন খুব বেশি হতে সেটাকে কি করে রেকটিফাই করা যায় সেটার দিকে আমরা নজর দিতে পারবো। আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছেন, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আপনার অভিনন্দন জানাচ্ছি। আমি পাটনা থেকে দেবদাস ভট্টাচার্য বলছি। বলুন। আপনাদের এই অনুষ্ঠান আমি কন্টিনিউ দেখছি, তো আজকের এই সমস্ত পরিবেশন করার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আমার একটা প্রশ্ন, এই যে হাইলাইট পরিবেশের ক্ষতি করে, তো
তো আমরা কলকাতায় দেখছি একটা বিশাল আসাম বিল্ডিং দাঁড়িয়ে আছে সুজান দেশলাই থাকেন শহরের বুকে সমস্ত মিলিটারি যা দেখছিলেন পরিবেশবিদ যারা আছেন বিভিন্ন বিদ্যুৎ ব্যক্তিরা দেখছেন, অথচ আপনারা এখানে আলোচনা করছেন অনেকেই জানি অনেক ক্ষতিকর। তা সত্ত্বেও মন্ত্রী পরিবেশবিদ আরো যারা বিভিন্ন ব্যক্তি আছে ওইখানে তারা দেখছেন তার সত্ত্বেও কিছু কি করে হচ্ছে, কিন্তু এই বিষয়ে কিছু আলোকপাত করে। আপনার কথা খুব স্পষ্ট শোনা গেল না। আপনি কি এটা বলতে চাইছেন যে শহর কলকাতার বুকে বড় বড় বিল্ডিং হচ্ছে, সবাই দেখছে বুঝছে, তারপরেও কেন হচ্ছে? হ্যাঁ 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 ঠিক এইটাই। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। এছাড়া এখন যেগুলো আমাদের স্মার্ট হোম ডিভাইস যেগুলোকে বলা হয়, সেগুলোর যদি আমরা ব্যবহার বাড়াতে পারি, যেমন স্মার্ট থার্মোস্ট্যাট হতে পারে, এসি হতে পারে, ফ্রিজ আমরা জানি যে টেম্পারেচার বাড়া কমাটা যদি কন্ট্রোল করা যায় তাহলে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি অনেক কম পড়বে। লাইটটাও যদি আমরা রিমোটলি বন্ধ করতে পারি, আমি হয়তো বাই চান্স বাড়িতে বন্ধ করতে ভুলে গেছি, আমি কিন্তু দূর থেকে বন্ধ করতে পারলাম, বা ওই ঘরে কেউ নেই তখন লাইট বন্ধ হয়ে যাবে, পাখা বন্ধ হয়ে যাবে, এই সব জিনিসগুলোকে যদি আমরা ক্রমশ বাড়াতে পারি তাহলে আমাদের ওয়েস্টেজটা অনেকটা কমতে পারে। স্মার্টফোন কিন্তু এখন অনেক ব্যাপারে এগুলো ইউজ করা যায়, মানে স্মার্টফোনকে ইউজ করে এখন আমরা ব্যবস্থা নিতে পারি, এবং উন্নত দেশে কিন্তু এই স্মার্ট বিল্ডিংটার সংখ্যাটা অনেক বেশি, এবং তারা রীতিমতো এটাকে কিন্তু ইউজ করে অনেক ভালো পরিবেশকে রক্ষা করার জন্য চেষ্টা করছে। আমাদেরও এই চেষ্টাটা শুরু করতে হবে, এবং অলরেডি দেরি হয়ে গেছে, যাতে আমরা আর দেরি না করি সেটাকে আমাদের দেখে যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালোভাবে সম্ভব পরিবেশকে রক্ষা করার চেষ্টা করতে হবে। গৌতম বাবুর কাছে যাব যে আমাদের কতটা ভূমিকা রয়েছে পরিবেশ দূষণের ক্ষেত্রে। এর উত্তর আমি কিছু আগে দিয়েছি। তার আগে বলি যে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জাতি তো হচ্ছে আমরা প্রাণী হচ্ছে মানুষ। তো মানুষ যখন পরিবেশ দূষণ করছে তার সলিউশনটা মানুষকে করতে হবে, এ কোনো উপায় নেই। তার জন্য নিরন্তর সায়েন্টিস্টরা সারাক্ষণ তারা রিসার্চ করছেন, লেগে আছেন যে পরিবেশের কী করে আমরা আবার সে ব্যাক টু নর্মাল বা আর একটু ভালো করতে পারি। যেটা আগে বলেছি যে পরিবেশ দূষণ করার দায়িত্ব যেমন মানুষের, বা তেমনি এটাকে ভালো করার দায়িত্ব আমাদের। তো আমাদের যে শিক্ষাটা, এর জন্য বেসিক শিক্ষাগুলো কিন্তু যে বাড়ি থেকে শিখতে হবে এবং স্কুলে গিয়ে শেখানো হয়। কারণ পরিবেশ বিদ্যা বলে একটা এনভায়রনমেন্টাল সায়েন্স একটা খুব ইম্পর্টেন্ট, যেটা দেখবেন আপনার সমস্ত বোর্ডে কিন্তু এই কারিকুলামের মধ্যে এটা কিন্তু আছে। কিন্তু এগুলো আক্ষরিক অর্থে থাকলেও প্র্যাকটিক্যালি খুব দরকার, যেগুলো মানুষ কেমন হয়। এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবও যে স্বচ্ছ ভারতের জন্য উনি নিয়েছেন, এবং 1 মাস ব্যাপী উনি একটা প্রতিটা অফিসে কম্পালসারি করেছেন যে পরিবেশটাকে, এই যে আমরা কি করে নির্মল বায়ু, নির্মল বাতাস, নির্মল জল এবং সুস্থ পরিবেশ তৈরি করতে পারি, সেটাকে বারবার উনি দেখিয়েছেন। এখন যেটা বললাম যে পরিবেশের জন্য আমাদের এখন দেশের সায়েন্সটাকে আমরা একটু অন্যভাবে চিন্তা ভাবনা করছি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেন্সারের ব্যবস্থা, এবং সোলার এনার্জি ইউজ করা, টাইডাল এনার্জি ইউজ করা, উইন্ড এনার্জি ইউজ করা, যেখানে আমাদের ফুয়েল বা ফসিল ফুয়েল যেগুলো কম ইউজ করা, সেটা করতে হবে। নিউক্লিয়ার এনার্জিতে আমরা খুব কম খরচে খুব অত্যাধিক বিদ্যুৎ তৈরি করতে, কিন্তু সেটা খুব এটা ডিবেটেবল সাবজেক্ট যে তার থেকে যদি আমাদের রেডিয়েশন হয় তা সমগ্র জাতির পক্ষে, সমগ্র দেশের পক্ষে, মানুষের জন্য একটা বিশাল একটা ক্ষতিকর। যেটা আমাদের দেখেছি আমরা জাপানে যে নিউক্লিয়ার এনার্জি ইউজ করতে গিয়ে কত মানুষ মারা গেছিলেন। রাশিয়া তো আমাদের ইউক্রেনে তাই চেরনোবিলে যে হয়েছিল বহু লোক মারা গেছিলেন। তো সেই নিয়ে মানুষ আবার চিন্তা ভাবনা করছে। আবার দেখুন যারা টেকনোলজিতে খুব হাই, যারা ফ্রান্স, তারা প্রায় 70% এনার্জি তারা নিউক্লিয়ার এনার্জি থেকে তারা কিন্তু বলেছে যে আমরা এটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি, এবং এতে কম পয়সায় এবং সুস্থ ক্লিন এবং গ্রিন এনার্জি তৈরি করার জন্য নিউক্লিয়ার এনার্জি খুব ইম্পর্টেন্ট। আমি জানি ইউকেতে বোধহয় 20 থেকে 25% ওরা, আমাদের দেশে অত্যন্ত কম, আই থিঙ্ক 1 to 2% হয়তো আমরা নিউক্লিয়ার এনার্জি থেকে আমরা বিদ্যুৎ পাই। তো এগুলো হচ্ছে এখন এক্সপেরিমেন্ট, সায়েন্টিস্টরা নিরন্তর এর উপর রিসার্চ করছেন। তবে আমরা যদি বেসিক জিনিসগুলোকে যদি আমরা একটু বিরত করব,
দর্শক বন্ধু কেউ রয়েছেন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা আমি গড়িয়া থেকে বলছি। বলুন। আমি সুধা কুমার দে। হুম আমি আকাশবাণী ভবনের একজন এক্স এমপ্লয়ি। হুম আমার বাড়ির কাছে, আমার বাড়ির সামনে একটা বাড়িতে তার সলিড ওয়েস্ট প্রায় 20 বছর পরিষ্কার করে না, হুম যার ফলে সেখানে থেকে দুর্গন্ধ বেরোয় এবং সারা এরিয়াটা পলিউটেড হচ্ছে। হুম এবং আপনারা যেহেতু পরিবেশের ব্যাপারে এখন আলোচনা করছেন, তা আমি চাইছি এই বিষয়ে আপনারা কি স্টেপ নিতে পারেন। হুম আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। এই যে আমরা অনুষ্ঠান করছি, এটাই আমাদের স্টেপ নেওয়া। আমরা জানাতে পারি, আপনি যেমন আমাদের জানালেন, আমাদের থ্রুতে বাকি সবাই জানতে পারছে যে এরকম একটা ঘটনা ঘটছে। এরপর বাকি যেটা স্টেপটা নেওয়ার সেটা পুরসভা নেবে। আপনি যে পুরসভার আন্ডারে পড়ছেন, আমাদের মাধ্যমে মেসেজ যদি সেই পর্যন্ত যায়, তাহলে পরে পুরসভা অবশ্যই স্টেপ নেবে, সরকার স্টেপ নেবে। আমরা তো আলাদা করে স্টেপ নিতে পারি না, আমরা জানাতে পারি যে এই সমস্যা হচ্ছে। আজকে বিষয়টা নিয়ে আলোচনা করছি বলে আপনি আমাদের জানাতে পারলেন, আমাদের থ্রুতে বাকিরা সবাই জানতে পারছে। আশা করব যে অবশ্যই খুব দ্রুত স্টেপ নেওয়া যাতে হয়, সেটা আমরা অবশ্যই আশা রাখবো এবং আমাদের থ্রুতে আমরা বলবো যে দ্রুত যাতে স্টেপ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে সলিড ওয়েস্ট পড়ে রয়েছে, তার জন্য সমস্যা হচ্ছে। আমাদের যিনি ফোন করেছিলেন গড়িয়ার দাদা, এইটুকু আমরা করতে পারি। হ্যাঁ বলুন, বলুন গৌতমবাবু। যেটা বলছিলাম আর কি, এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এমন জিনিস ব্যবহার করি যেটা রিসাইক্লিং হয়। যেমন আমাদের জুটের প্রয়োজনীয়তা বাড়াতে হবে, আমাদের গাছ কাটা বন্ধ, গাছ থেকে আমরা যেমন নিউজ পেপার, যিনি বলেন পেপার বা নিউজ পেপার আমরা ইউজ করি, আস্তে আস্তে আমরা সেই সফট কপি অফ দ্য এয়ার টিকিট, আমি জানি এখন চালু হয়ে গেছে, এখন আমরা ইউজ করি না। ইলেকট্রিক বিল এখন আর নিউজ পেপার আমাদের হার্ড কপি আসে না। তো আমরা সেইভাবে কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি। এবং ট্রেনের টিকিট বা প্লেনের টিকিট শুধু নয়, আমাদের বাসের টিকিটও দেখবেন বিদেশে এখন হয়েছে কি, আপনাকে ওই একটা শুধু স্মার্ট কার্ড দেওয়া হবে, শুধু একবার সোয়াইপ করলে ওর থেকে আপনার যেটা আমাদের মেট্রো চালু করেছে, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আর হচ্ছে কোনোভাবেই কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে পরিবেশকে দূষণ করব না। যেমন আমরা জলের মধ্যে আমরা ধরুন এমন কিন্তু বর্জ্য পদার্থ ফেলবো না, যেটা আমরা সঙ্গে ফেলে থাকি। বিশেষ করে গ্রামাঞ্চলে যে পুকুরগুলো আছে, দেখবে সেই পুকুরে অনেকেই নানাভাবে মলত্যাগ করেন, বা অনেকে হয়তো তার বাড়ির নোংরা জিনিসগুলোকে, যেগুলো হয়তো মাছ বা জলের মধ্যে যে প্রাণীগুলো থাকে তাদের ক্ষতি করার পরে, কারণ সেখানে মাছ থাকলে সে মাছগুলো মরে যাবে, বা মাছগুলো যদি অসুস্থ হয়ে যায়, সে মাছ খেয়ে আমরা নিজের অসুস্থ হব। আর এই এগ্রিকালচারে যে আমরা আজকাল যে পেস্টিসাইড ইউজ করছি, এটা কিন্তু মারাত্মক একদম। এটা হচ্ছে শুধু পরিবেশ দূষণ করা নয়, মানে আমাদের তার থেকে যে আমরা ফসল পাচ্ছি সেগুলো কিন্তু শরীরের পক্ষে মারাত্মক। যত রকম ক্যান্সার বা অন্যান্য রোগের যে একটা বড় একখানা ইয়ে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু কেউ রয়েছেন। নমস্কার, বলুন। নমস্কার, নিউ টাউন থেকে রোহিত বলছি। বলুন। নির্মাণজনিত দূষণ কিভাবে সমাজকে প্রভাবিত করে যদি একটু বলেন। আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। বলুন গৌতম বাবু। আর যেটা বলছিলাম যে আমরা যদি ছোটবেলা থেকে যদি কিছু মানে উই অ্যাডাপ্ট এ গুড প্র্যাকটিস, মানে ভালো যদি আমরা কিছু ভালো যদি প্র্যাকটিস যদি ডেভেলপ করি ছোটবেলা থেকে, এবং সেটা কিন্তু আমাদের পক্ষে বিরাট কাজ দেবে। আজকাল প্রজন্মের কিন্তু ছেলেমেয়েরা কিন্তু সে অল্প অল্প বুঝতে পেরেছে। যেটা আগে বলেছিলাম যে বাজি ফাটানো কম করা হোক, এত বেশি মোমবাতি লাইট জ্বালানোর দরকার নেই বা প্রদীপ জ্বালানোর দরকার নেই, অথবা যদি আমরা এই প্লাস্টিকটাকে খুব কম ইউজ করি, তো খুব বেসিক জিনিস এগুলো। এবং যেখানে খুশি আননেসেসারি শব্দ দূষণ করি, আমরা গাড়ি চালালে হংকিং করি, একটা বাড়িতে 3-4টা করে গাড়ি আছে, তার প্রয়োজন কিন্তু একটা গাড়ি। বিদেশে সাইকেলের প্রচলন অত্যন্ত বেড়ে গেছে, আস্তে আস্তে আবার ট্রাম ফিরে আসছে আমাদের বাসের জায়গায়। মানে এছাড়া যদি আমরা বাড়িতে আস্তে আস্তে সোলার এনার্জিকে আমরা কনভার্ট করি, ডোমেস্টিক সোলার এনার্জি ভেরি পপুলার, যেটা বলছিলেন চন্দ্রচূড় বাবু। হ্যাঁ, এটা খুব দরকার আমাদের জল গরম করার জন্য বা এই জন্য। একটু হচ্ছে কস্ট এফেক্টিভ হয়তো খুব একটা নয়, কিন্তু আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমরা খুব এই ব্যাপারে এগিয়ে যেতে পারবো। এবং
বিশেষ করে চায়না এবং জাপান কিন্তু সোলার এনার্জিকে অত্যন্ত ভালোভাবে ওরা ইউজ করছে। আমাদের যারা সমুদ্রবর্তী যেগুলো জায়গাগুলো, বিশেষ চেন্নাই বা কেরালা বা গুজরাট, রাজস্থানে বিশেষ করে উইন্ড এনার্জি অত্যন্ত আমাদের গঙ্গাসাগরও গঙ্গাসাগরে কিছু করা হয়েছে, কিন্তু সেটা খুব একটা কাজ করছে না, আমি যেটুকু খবর আছে। কিন্তু চেন্নাই বা সাউথ ইন্ডিয়াতে উইন্ড এনার্জি একটা প্রচন্ড একটা ভালো একটা কাজ দিচ্ছে। একদম একদম। আমি এবার একটুখানি চন্দ্রচূড় বাবুর কাছে যাব, যে নির্মাণ কাজে যেটা একদম শুরুতেই করেছিলাম প্রশ্ন, যে প্রতিরোধ ব্যবস্থা আমাদের কি কি রয়েছে একটু যদি বলেন, তারপর দর্শক বন্ধুদের প্রশ্নের উত্তরে যাব। হ্যাঁ, আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা যে আমাদের কনস্ট্রাকশন সংক্রান্ত যে বজ্র পদার্থগুলো হয়, সেটা সলিড হতে পারে, সেটা লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, সেইটাকে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে মিনিমাইজ করা যায় এবং এটা প্রপারলি যাতে ডিসপোজ করা হয়। যেখানে সেখানে আমি কনস্ট্রাকশনের পরে ওয়েস্টগুলোকে ফেলার ব্যবস্থা করলাম, কারণ কনস্ট্রাকশন যখন হয় তার সঙ্গে একটা ডিমোলিশনেরও ব্যাপার থাকে, কাজে ওয়েস্টটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। সেইটা আমাদের যত রকমই ওয়েস্ট হচ্ছে, যেটা লিকুইড ওয়েস্টটাকে আমি হয়তো একটা খাবার জলের যেখান দিয়ে অনেক লোক জল খাচ্ছে সেরকম একটা কোনো নদীতে বা কিছুতে আমি দুম করে ফেলে দিলাম, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের চেষ্টা করতে হবে যাতে যে জিনিসগুলো ওয়েস্ট হচ্ছে সেগুলো যেন রিইউজ করা যায়। যেমন একটা ছোট উদাহরণ বলা যেতে পারে যে আমাদের হয়তো করতে গিয়ে দেখা গেলো আমাদের একটা কনস্ট্রাকশনের সময় আমরা ঢালাই করে ফেলেছি, কিন্তু ওই ঢালাইটার ওখানে এখন আর প্রয়োজন নেই, তা আমাদেরকে ভাঙতে হবে। ভাঙার ফলে সেটা একটা ওয়েস্ট হয়ে গেল। আমরা যদি সেটাকে ভেঙে তার যে সলিড পার্টিকেল যেগুলো আছে সেগুলো যদি আমরা আবার ঢালাই ইউজ করি, তাহলে কিন্তু আমাদের ওয়েস্টটা আমরা রিসাইকেল করতে পারলাম। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তারপরে এফিসিয়েন্ট এনার্জি যাতে হয়, মানে দাদাও যেগুলো বলছিলেন যে সোলার এনার্জি থেকে শুরু করে বিভিন্ন যে এনার্জিগুলোকে আছে সেগুলোকে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা এফিসিয়েন্টলি ইউজ করতে পারি। মানে 10 প্রয়োজন তো 10টাই আমরা ইউজ করব, 50 এনে তার থেকে 10 নিয়ে আর 40টাকে ওয়েস্ট করব না। আমাদের গ্রিন সলিউশন যেমন গ্রিন হাউস, স্মার্ট সিটি, এগুলোকে আমাদের চেষ্টা করতে হবে যেখানে এনার্জি প্রয়োজনটাই অনেক কম। তারপরে আমাদের প্রোটেকশন দিতে হবে, ইকোলজিক্যাল রিসোর্স যেগুলো আছে সেগুলোকে আমাদের প্রোটেকশন দিতেই হবে। আমাদের ফুয়েলের ইউজটাকে লিমিট যতটা কম করা যায় সেটা দেখতে হবে। এছাড়া যেটা নয়েজ, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, নয়েজকে কী করে রিডিউস করা যায়, কারণ এটা প্রচুর মানুষের প্রচুর ক্ষতি করছে নয়েজ, সেটাকে দেখতে হবে। তাছাড়া যেটা আমাদের সবচেয়ে আগে করা দরকার, যে একটা কনস্ট্রাকশন বহুদিন ধরে চলছে, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে একটা কনস্ট্রাকশন চলছে, নতুন নতুন টেকনোলজির মাধ্যমে আমরা এটাকে কিন্তু টাইমটাকে অনেক কমাতে পারি। কাজে আমরা যদি নতুন টেকনোলজি বা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে এই কনস্ট্রাকশন পিরিয়ডটাকে অনেকটা কমাই, সেটাও আমাদের কিন্তু দূষণ, মানে হয়ে গেলে তো আর দূষণ ছড়াচ্ছে না, যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ সে দূষণ ছড়াচ্ছে। কাজে 5 বছরের প্রজেক্টটাকে যদি আমরা 2 বছর বা 2.5 বছরে নামাতে পারি, তারপরে আরও যদি কমে নামানো যায়, সেটাও আমাদের চিন্তা করতে হবে। এবং অনেক কিছু এখন সবটাই যে আমাদের ওই সাইটেই ডেভেলপ করতে হচ্ছে তা না, আমরা কিন্তু ফ্যাক্টরি মেড জিনিস এনেও আমরা সেটাকে তৈরি করতে পারছি, এখানে অ্যাসেম্বল করছি, সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। তাছাড়া পরিবেশের ওপরে আমাদের কি কি ইম্প্যাক্ট পড়ছে সেইগুলোকে আমাদের কিন্তু এবার ডায়াগনোসিস করতে হবে, যে এই কাজটা করার জন্য এই ইম্প্যাক্টটা পড়ছে, কাজে এই কাজটাকে আমাদেরকে কিভাবে করলে ওই ইম্প্যাক্টটা পড়বে না, এটা আমাদের একটা ডায়াগনোসিস করে দেখতে হবে যে পরিবেশকে বাঁচাতে গেলে। দর্শক বন্ধুকে নমস্কার, বলুন। নমস্কার, আমি মালদা থেকে গোকুল মন্ডল বলছি। বলুন বলুন। শব্দ দূষণের প্রধান উৎস কি কি? শব্দ দূষণের প্রধান উৎস, আচ্ছা আপনি অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যাঁ বলুন চন্দ্রচূড় বাবু। হ্যাঁ, মোটামুটি আমরা এগুলোই যদি করতে পারি তাহলে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করব। এটার জন্য যে শুধু মানুষের সদিচ্ছা হলেই হবে না, এর জন্য কিন্তু বিভিন্ন আইন প্রণয়নও করতে হবে এবং কঠিন শাস্তিও দিতে হবে। যদি কেউ নয়েজ পলিউশন করে বা আমাদের কনস্ট্রাকশন থেকে, এটা আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে যারা কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত, মানে 1-2 মানুষ থাকে না, তারা সাইটে অনেক সংখ্যক মানুষ থাকে যাদের অনেকেরই হয়তো শিক্ষাগত যোগ্যতা খুব কম, যার ফলে তারা অনেক সময় এই কিভাবে পলিউশন করে ফেলছে সেটা কিন্তু অজান্তেই করে ফেলে। তো সেইগুলোকে আমাদের প্রপারলি ট্রেনিং দিতে হবে আমাদেরকে, যারা মিস্ত্রি ভাই আছেন, যারা আমাদের সুপারভাইজার আছে, যারা আমাদের ডাইরেক্টলি সাইটে কাজ করছে, আবার অনেকে আছে এসে কিছু সাপ্লাই করে হয়তো চলে যাচ্ছে, যাওয়ার সময় হয়তো বস্তাগুলোকে ফেলেই চলে গেল,
এরকম প্রচুর লোক আমাদের কনস্ট্রাকশনের সঙ্গে জড়িত থাকে, যারা কেউ সরাসরি, কেউ আবার ঘুরপথে। তো এই যারা জড়িত আছে তাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যাতে আমাদের কোনো রকম ওয়েস্টেজ আমরা কিভাবে মানে এটাকে ম্যানেজ করব, এই ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু আমাদেরকে যাতে সব রকম যারা জড়িত কনস্ট্রাকশনের সঙ্গে তাদেরকে মাথায় এটা ঢোকাতে হবে যে তুমি যেটা নষ্ট করছো বা তুমি যেটা ওয়েস্ট করে ফেলছো সেটাকে প্রপারলি তুমি যদি ঠিক জায়গায় ঠিক জিনিসটা না ফেলো, যেমন বিনের সংখ্যা যদি 4-5টা আলাদা করে দেওয়া হয় যে এই টাইপের ওয়েস্ট এই বিনে ফেলো, এই টাইপের ওয়েস্ট এই বিনে ফেলো, মিক্সিংটা যদি না হয় তাহলে রিসাইকেল করা যেতে পারে, যে ওই বিনের ওয়েস্টটা কিন্তু আমরা রিসাইকেল করতে পারবো। এইরকম ভাবে আমাদের বিদেশে আছে এটা গ্রিন, ব্লু, এটা ব্ল্যাক, এই তিনটে ভাগ করা থাকে, যে ব্লু হলে এখানে পাঠাতে হবে, গ্রিন হলে এখানে লেখা আছে কোনটা কি পাঠাবে। আচ্ছা, এবার আমরা দর্শক বন্ধুদের ফোনে যাব যারা প্রশ্ন করেছেন। মুর্শিদাবাদ থেকে ফোন করেছিলেন, কোন ধরনের নির্মাণের জন্য বায়ু দূষণ হয়? আমাদের মূলত যে কোনো কনস্ট্রাকশন যখন হয় তখন একটা ধুলো প্রচুর ওঠে। আর এই ধুলো, যেমন সিমেন্ট যখনই ব্যবহার করা হবে একটা ধুলো তৈরি হয়, বালি থেকে ধুলো ওঠে, স্টোন চিপস যেখানে ঢালা হচ্ছে, স্টোন চিপসটা যেখানে তৈরি হচ্ছে ক্রাশিং সেখানেও হচ্ছে, আবার এনে যখন ঢালছে লরি থেকে সেখানেও ধুলো উঠছে। কাজে আমাদের যখনই একটা ধুলো উঠবে সেখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এয়ারটা পলিউটেড হওয়ার সম্ভাবনা আছে। এই ধুলোটা যাতে মিনিমাম ওঠে তার জন্য অনেক সময় আমরা জল স্প্রে করি, যে এই জায়গাটা একটু জল দিয়ে আগে দিয়ে দাও যাতে ধুলোটা কম ওঠে, সেটার জন্য এয়ারটা মূলত পলিউটেড হয়। এছাড়া বিভিন্ন আমাদের যে গাড়ি চলছে কনস্ট্রাকশনের জন্য, খুব হেভি ভেহিকলস চলছে, তাদের থেকে যে কার্বন ডাই অক্সাইডটা বেরোচ্ছে সেটা এয়ারকে পলিউটেড করছে। খড়গপুর থেকে ফোন করেছিলেন, নির্মাণ কাজে দূষণ থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটা অলরেডি চন্দ্রচূড় বাবু বলেছেন। শব্দ দূষণের ফলে কি কি রোগ হতে পারে সেটা আমরা অলরেডি আলোচনা করেছি। আচ্ছা, ঘাটাল থেকে অমর সাথিক ফোন করেছিল, সে বিষয়টা পরে আসছি আমরা। বাগনান থেকে ফোন করেছেন, শহরের বুকে বড় বিল্ডিং হচ্ছে কিন্তু সবাই দেখছেন, পরিবেশবিদরা দেখছেন, যারা এই ধরনের কাজ করছেন তারা দেখছেন, সবাই দেখছেন কিন্তু কেউ কিছু বলছে না, এটা কতটা ক্ষতিকর? আমি এর আগে একটা স্ট্যাটিস্টিক দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের 2015-তে পৃথিবীতে লোকসংখ্যা ছিল মোটামুটি 738 কোটি, আর সেইটা 2020-তে মানে 5 বছরে বেড়েছে 780 কোটির কাছাকাছি। তার মানে এই যে সংখ্যক লোক বেড়ে চলেছে, এদেরকে তো আলটিমেটলি থাকতে হবে কোথাও না কোথাও, কাজে বাড়ি তৈরি আলটিমেটলি হবেই। এখন পৃথিবী তো আর টানে বাড়ানো যাচ্ছে না, যে আমি মনে করলাম পৃথিবীতে আরেকটু বাড়িয়ে দিলাম, এটা হবে না। কাজে আমাদেরকে অল্প জায়গাতে যদি লোককে রাখতে হয় তাহলে ভার্টিক্যালি ডেভেলপ করতেই হবে। এখন ভার্টিক্যালি ডেভেলপ করতে গেলে আমাদের অনেকগুলো এজেন্সি থেকে কিন্তু পারমিশন নিতে হয়। আমার ইচ্ছা হলো আমি এটা বাড়ি করে ফেললাম, এটা কিন্তু নয়। আমাদের যেমন মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন। একটু বিরত করব, দর্শক বন্ধু কেউ রয়েছে। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, টিভি আরে বাবা, টিভির সাউন্ড খুব কমানো আছে বুঝলেন। আপনার প্রশ্নটা আপনি বলুন। হ্যাঁ বলুন। আরে বাবা একটু শুনেন, টিভির সাউন্ড খুব কমানো আছে। হ্যাঁ, আমি না, দর্শক বন্ধু আমাদের সঙ্গে যিনি ছিলেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ঠিক বোঝা গেল না যে টিভির সাউন্ডটা কোন ক্ষেত্রে কমানো আছে। আসলে যারা ফোন করছেন, সাউন্ড পলিউশনের কথা বলতে গেছিলেন। না, এরকম আমার মনে হয় না বিষয়টা তাই। আসলে যারা ফোন করছেন আমাদের পিসিআর কন্ট্রোল রুম থেকে তাদের একটা বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা টেলিভিশনের ভলিউমটা 0 করে দিন। তার কারণ হচ্ছে না হলে ইকো হবে। সেটা যারা ফোন করছেন তারা আগে থেকে করে রাখুন, তাহলে পরে আর যারা পিসিআর কন্ট্রোল রুমে রয়েছেন তারা বলবেন না, কারণ তাহলে পরে আপনারা কথা বলতে পারবেন না আমাদের সঙ্গে, প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার একটা কোনো লোক পারমিশন দিতে পারে না, এটা একটা কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন নিতে হয়, আমাদের এয়ারপোর্ট অথরিটি থেকে পারমিশন নিতে হয়, আমাদের যদি বড় বাড়ি হয় তাহলে পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে পারমিশন নিতে হয়। সবার থেকেই কিন্তু পারমিশন নিয়ে তবেই একটা বড় কনস্ট্রাকশন হতে পারে। এবার সেখানে যারা বসে আছেন তারা নিশ্চয়ই বিশেষজ্ঞ বলেই তারা সেই পোস্টগুলো হোল্ড করছেন, এবং তারা অনেক বিচার বিবেচনা করে তবেই পারমিশনটা দেন এবং তারপরেই কনস্ট্রাকশন হয়। এখানে যদি সে নিয়ম মেনে যদি কেউ কনস্ট্রাকশন করেন সেখানে আমাদের কিছুই বলার নেই, কিন্তু যদি বেআইনি কোনো কনস্ট্রাকশন হয় সেটা নিশ্চয়ই আমাদের সেটা বলার জন্য অনেকেই রয়েছেন। আচ্ছা, নিউ টাউন থেকে একজন ফোন করেছিলেন, নির্মাণজনিত দূষণ কিভাবে সমাজকে প্রভাবিত করে। আমরা অলরেডি আলোচনা করেছি। শব্দ দূষণের প্রধান উৎস কি?
শব্দ দূষণ নিয়ে তো গৌতমবাবু অনেকটা বলেছেন। আর গড়িয়া থেকে আমাদের একজন দাদা ফোন করেছিলেন, তিনি আকাশবাণীর প্রাক্তন কর্মী। তার জন্য আমাদের একটাই সাজেশন, সেটা হচ্ছে যে আপনি অবশ্যই বিষয়টা, আমি জানি না আপনি পুরসভাকে জানিয়েছেন কিনা, আপনি পুরসভাকে সবার আগে জানান বিষয়টা। আমার মনে হয় অবশ্যই আপনি জানালে পরে কাজ হবে। আমি জানি না যে আপনি আমাদেরকে কাছেই প্রথম জানালেন কিনা, তবে আমরাও আমাদের তরফ থেকে রিকোয়েস্ট থাকবে যে গড়িয়া থেকে যে দাদা ফোন করেছেন, তার যে সমস্যা হচ্ছে, তার বাড়ির উল্টো দিকে অনেকদিন ধরেই সলিড ওয়েস্ট পড়ে রয়েছে, যেটা পরিষ্কার করা হচ্ছে না, যার ফলেও কিন্তু বায়ু দূষণ হচ্ছে। সেই বিষয়টা যেন দেখা হয় প্রশাসনের তরফ থেকে, সেটা আমাদের পক্ষ থেকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে। আর আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, সবার শেষে আমি গৌতমবাবুকে একটা বিষয় জানতে চাইবো। অনেকদিন পরে এসেছেন আমাদের অনুষ্ঠানে, সচরাচর পাওয়া যায় না তাকে। আমাদের অনুষ্ঠান কেমন লাগে? অসামান্য আপনাদের অনুষ্ঠান, যেটা আমার সবচেয়ে ভালো লাগে যে এমন একটি অনুষ্ঠান যেটা হাই কনস্ট্রাকশনের ওপরে, যেটা আপনাদের প্রোগ্রাম, যেটা মানুষের, বলতে গেলে প্রতিটা মানুষের একটা বড় একটা প্রশ্ন থাকে যে আমি নির্মাণ শিল্পে, আমি প্রত্যেক মানুষের বাড়ি চায়, আসলে ঘর চায়, সেই ঘরকে কী করে রক্ষা করতে হয়, তার পরিবেশ কেমন হবে এবং ঘরটাকে কী করে সুন্দর রাখতে হয়। তো এই ধরনের অনুষ্ঠান কিন্তু আমার মনে হয় অন্য কোনো চ্যানেল করে। এটা আমার খুব ভালো লেগেছে। এবার এটা খুব ইউনিক, এবং সবচেয়ে ভালো লাগে যে এত লোক তারা মানে প্রশ্ন করছেন, আমরা উত্তর দিচ্ছি, এই যে ইন্টারাকশনটা ডাইরেক্টলি ভিউয়ারদের সঙ্গে, এটা অসম্ভব ভালো একটা, মানে আমি বলবো যে এটা পজিটিভ দিকে এই প্রোগ্রামটার। আর আমি নিজে আজকে সেখানে অত্যন্ত আনন্দিত, এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ যে আপনার এত সুন্দর একটা প্রোগ্রাম, এবং দিনকে দিন পপুলার হচ্ছে, এবং বাংলার গ্রামে গঞ্জে শহরে নগরে সবাই এই প্রোগ্রাম দেখছেন। তা আমাদের বোঝা যাচ্ছে যে এই প্রোগ্রামের প্রতি মানুষের আগ্রহ আছে, এবং এই প্রোগ্রাম এইভাবে চলুক, এবং আরও ভালো ভালো প্রোগ্রাম, ভালো ভালো অনুষ্ঠান এই চ্যানেলে আসুক, এবং তারা শুনে যদি তারা কিছু জ্ঞান লাভ করতে পারেন, আমার মনে হয়, এবং তাদের জীবনে কিছুটা কাজে লাগাতে পারেন, তাহলে বুঝবো যে এই প্রোগ্রামের সার্থকতা। এবং আপনার প্রোগ্রাম দেখবেন, এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন, তাহলে আমাদের ভালো লাগবে, এবং আপনার সবাই সুস্থ এবং ভালো থাকবেন। নমস্কার। দুজনকে অনেক ধন্যবাদ দেবো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের অনুষ্ঠান আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।